আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা আমাদের সি ইউনিট যে মডেল টেস্ট গুলো হয়েছিল সেগুলোর এমসিকিউ এর সলভ দেখবো, পাশাপাশি রিটেন অংশের সমাধান আমরা দেখার চেষ্টা করব। তোমরা যারা আমাদের সি ইউনিটের শিক্ষার্থী আছো, পরীক্ষা দিয়েছো, অনেকেই খুব ভালো দিয়েছো। তোমাদের বেসিক্যালি বাংলা প্রশ্ন খুব বেশি কঠিন আসে না, যেটা আসলে বি ইউনিট একটু খুব ডিপ প্রশ্ন হয়। তোমাদের কিন্তু এত ডিপ প্রশ্ন হয় না, খুবই জানাশোনা বিষয়ের প্রশ্ন হয়। তো দেখা যাচ্ছে এই জানাশোনা বিষয়গুলো যদি আমাদের প্র্যাকটিসের অভাবে আমরা কিন্তু ভালো করতে পারি না। যেমন তোমরা অনেকেই কিন্তু অনেক জানা জিনিস, অনেক সহজ সহজ জিনিস কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়েছে, তারপরে অনেকে ভুল করেছো। পাশাপাশি রিটেনে অনেকে ভালোভাবে লিখতে পারো নাই, প্রথম মডেল টেস্টে অনেকেই লিখেছো কিন্তু পরের দুইটাতে ভালো করতে পারো নাই। সবগুলো সলিউশন আজকে ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা একটু দেখি আসলে আমাদের সাথে ফেসবুকে কেউ যুক্ত আছে কিনা। যেহেতু আজকে ক্লাসটা আমাদের সন্ধ্যায় না হয়ে সকাল সকালই হচ্ছে, আমরা একটু দেখি যে আসলে ফেসবুকে আমাদের সাথে কেউ যুক্ত আছে কিনা। আমরা এখনই শুরু করব। আমরা তিনটা মডেল টেস্টেরই এমসিকিউ প্লাস সিকিউ উভয় অংশই দেখব। শুধু এমসিকিউ না বা শুধু রিটার্ন নাই। যে নাফিস আছে, মাহফুজা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল উম, স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? তোমরা যদি সি ইউনিটের প্রশ্ন দেখো তাহলে দেখবা যে এখানে আমাদের একাডেমিকের যে ব্যাকরণের টপিক গুলো আমরা পড়েছি, বা বি ইউনিটেও কিন্তু উচ্চারণ থেকে প্রশ্ন আসে। এখন উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন নিয়ম পড়েছিলাম, কয়েকটা নিয়ম নিয়ে আমাদের খুব বেশি হ্যাসেল হয়। সেটা হচ্ছে তালব্য শ, দন্ত স আর মূর্ধন্য ষ। যে নিয়ম আমরা নিয়মে কিন্তু পড়েছি যে শুধু তালব্য শ, দন্ত স বা মূর্ধন্য ষ থাকলে কি হবে? সর্বদা তালব্য শ হবে। কিন্তু এগুলোর সাথে যদি রফুলা যুক্ত থাকে তখন হবে দন্ত স, রফুলা। কিন্তু আবার আরেকটা নিয়ম আছে। যেমন আমরা যখন স্মৃতি বানানটা দেখব, স্মৃতি বানান দেখব আর দেখব স্মরণ, স্মরণীয়। এই তিনটা বানান আমাদের একটু খেয়াল করতে হবে। স্মৃতি বানানটা যদি আমরা অভিধানে দেখি তো স্মৃতি বানানে কিন্তু দন্তস্ব আছে, দন্তস্ব রি আছে। আর স্মরণ আর স্মরণীয় বানানে কি হবে? তালব্যস্য হবে। আর মফুলা শব্দের প্রথমে মফুলা থাকার কারণে কি হচ্ছে? নাসিক্য হচ্ছে। স্মরণীয়, আর একটা কি আছে? স্মরণ, রুন। এখন অপশন গুলো যদি আমরা দেখি, প্রথমে আছে দন্তস্ব, এটা বাদ। তারপরে তালব্য শ আছে ঠিকই, কিন্তু রন হবে না, রোন হবে। এটা ভুল। এটাতে আমার যে নাসিক্য হচ্ছে, নাসিক্য নাই। নাসিক্য হওয়ার কারণে চন্দ্রবিন্দু হবে, এটা নাই, এটা ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর। এই প্রশ্নটা খুবই সহজ, কিন্তু তোমরা এই বানানটা একটু দেখে রাখবা। স্মৃতি বানানে কিন্তু অভিধানে দন্তস্বর সাথে চন্দ্রবিন্দু দেওয়া আছে। তুমি যদি ওই নিয়ম পড়ে বারবার তালব্য শ দাও তাহলে কিন্তু আসলে ভুল হবে। এখানে কিন্তু তালব্য শ হবে না, দন্তস্ব হবে। স্মৃতি, স্মরণ, স্মরণীয়, এই তিনটা বানান একটু খেয়াল করবা। হ্যাঁ, ভালো আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। রাকিব, চিন্ময় সঠিক উত্তর দিয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনটি শুদ্ধ বানান। এই প্রশ্ন অনেকবার এসেছে, অনেকবার আসে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ এই জানা জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি, কারণ এগুলো পরীক্ষায় আসার মতো। এখানে প্রণয়িনী বানান ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, কি হবে? প্রথমটা উত্তর হবে, প্রথমটা উত্তর হবে। 3 নম্বর প্রশ্নে যাব আমরা। অনুরা বাক্যটির বাক্য সংকোচন কোনটি? অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে সিউরেটে প্রশ্ন আসে। এক কথায় প্রকাশ যেটা আসে পরীক্ষায়, খুব কঠিন কিছু আসে না, সহজ জিনিসটাই আসে। এখানেও সহজ জিনিসই দেওয়া হয়েছে। এখন অনুরা, এটা কিন্তু আমরা অনেকবারই পড়েছি, অনেকবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো অনুরা বলতে কি যে নারীর সন্তান হয় না তাকে বোঝায়, নাকি যে নারী বীর সন্তান প্রসব করে তাকে বোঝায়, নাকি যে নারীর সন্তান বাঁচে না, না যে মেয়ের বিয়ে হয় না? আসলে কোনটা বোঝায়? তোমরা যারা আছো একটু উত্তর করো দেখি, 3-এর উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দেখো, 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি অনুরা কাকে বলে। অনুরা হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি তাকে অনুরা বলে। এখানে দেখো বাকি তিনটার লিখে রেখেছি। যে যে নারীর সন্তান হয় না তাকে বলা হয় বন্ধ্যা, যে নারী বীর সন্তান প্রসব করে তাকে বীর প্রসব বলা হয়। পাশাপাশি যে নারীর সন্তান বাঁচে না তাকে মৃত বৎস বলা হয়। আর যে নারীর বিয়ে হয়নি তাকে কি বলা হয়? অনুরা বলা হয়। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব।
কোনটি মৌলিক শব্দ? বাঁশি, মা, তৈল, জলধি। এখানে মৌলিক শব্দ কোনটি? মা। দেখো, বাঁশি, বাঁশি শব্দের কি উৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, তাহলে এর উৎপত্তিগত অর্থ কি ছিল? বাঁশ যোগ ই। তাহলে বাঁশ দিয়ে তৈরি এমন কিছু, কিন্তু তা না বুঝে বাঁশি কি বোঝায়? একটি বাদ্যযন্ত্র বোঝায়। অর্থাৎ আমাদের উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের যখন পার্থক্য থাকে, তখন সেটাকে কি বলে? রূঢ়ি শব্দ বলে। তখন সেটাকে কি বলে? রূঢ়ি শব্দ বলে। তৈল, তিলের তৈরি, কিন্তু তৈল বলতে শুধু তিলের তৈরি বুঝি আমরা? তিলের তৈরি বুঝি না, অনেক কিছুই বুঝি। পাশাপাশি জলধি কি? জল ধারণ করে যে, জল ধারণ করে যে। সমসমান পদের অনুগামী না হয়ে কি করে? একাধিক অর্থ গ্রহণ করে। একাধিক অর্থ থাকে তার, কিন্তু কি করবে? একটা বিশিষ্ট অর্থ গ্রহণ করবে। জলধি বলতে আমরা বুঝি কি? জল ধারণ করে যে। জল কি কি ধারণ করতে পারে? গ্লাস জল ধারণ করতে পারে, মগ জল ধারণ করতে পারে, নদী জল ধারণ করতে পারে, পুকুর জল ধারণ করতে পারে, অনেক কিছু জল ধারণ করতে পারে। কিন্তু জলধি বলতে স্পেসিফিক ভাবে আমরা কি বুঝতেছি? সমুদ্র বুঝতেছি। এটা আবার কি হচ্ছে? যোগরূঢ় শব্দ হয়ে যাচ্ছে। শব্দের এই অংশ থেকে কিন্তু সি ইউনিটে প্রশ্ন হয়, এই অংশটা তোমরা দেখে রাখবা। অনেকে উত্তর দিয়েছো, অ্যানি উত্তর দিয়েছো 4-এর বি। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো। রাকিব উত্তর দিয়েছো 4-এর বি, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি বিশেষ্যপদ? এই প্রশ্নটা বিসিএস এ এসেছিল, বিসিএস এর প্রশ্ন থেকেও সিলেক্টেড প্রশ্ন হয়, কিন্তু বিসিএস এর একটা প্রশ্ন দেওয়া হয়েছে। নিচের কোনটি বিশেষ্য পদ? জাত, গৌরিক, উদ্ধত, গাম্ভীর্য। আমরা এখানে কি বিশেষ্য পদ কোনটি? গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য পদ। 6 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? কিসের আসলে তুলনা করা হয়েছে অকাল বৈশাখীর ঝড়ের সাথে? আমরা যদি কবিতা ভালো করে পড়ি, কবিতার লাইন কিন্তু আছে। এলানো কেশের নাকি আইনের? আইনের কথা তিনি কি বলেছেন? আমি মানি না কো কোনো আইন। মহাপ্রলয়, মহাপ্রলয়ের আমি নটরাজ। ওই নটরাজের নৃত্য। তাহলে তিনটাই কিন্তু হচ্ছে না। তিনি কি বলেছেন? আমি বি- অকাল বৈশাখীর সাথে কিসের তুলনা করেছেন? এলানো কেশের, এলানো কেশের। হ্যাঁ, সানজিদা উত্তর করেছে 6-এর এ, সঠিক উত্তর করেছে সানজিদা। পরবর্তী প্রশ্নে যাই। এক গুয়ে কোন সমাস? এক গুয়ে সমাস থেকে প্রশ্ন আসে, সমাস থেকে বিশেষ করে বহুব্রীহিটা আমাদের একটু দেখতে হবে। এক গুয়ে দেখো, আমরা যখন বহুব্রীহির প্রকারভেদ পড়েছিলাম, তার মধ্যে যখন আমরা সমানাধিকরণ বহুব্রীহি বা সমানাধিকরণ বহুব্রীহি পড়ছিলাম, সমানাধিকরণ বহুব্রীহির ক্ষেত্রে কি হয়? পূর্বপদ থাকে বিশেষণ, আর পরপদ থাকে কি? বিশেষ্য। আমরা যখন ব্যতিহার পড়েছিলাম, ব্যতিহারটা কিন্তু পরীক্ষায় বারবার আসতো, যে প্রত্যয়ান্ত বলতে পারি, প্রথমে আকার থাকে পরে রস্যিকার, যেমন লাঠা, লাঠি, চুলা, চুলি। এই ব্যতিহার বহুব্রীহি থেকে কিন্তু আমাদের এইচএসসি তে খুব বেশি প্রশ্ন আসতো। তো এখানে একগুঁয়েটা আসলে কোন সমাস? সমানাধিকরণ বহুব্রীহি। একগুঁয়ে কি? সমানাধিকরণ বহুব্রীহি। 8 নম্বর প্রশ্ন, যৌগিক শব্দ কোনটি? যৌগিক শব্দ আছে এখানে কোনটি? জলধি। জলধি আবার একটু আগে থেকে আমরা দেখলাম, জলধি হচ্ছে কি? জল ধারণ করে যে। জল তো অনেক কিছু ধারণ করতে পারে, কিন্তু স্পেসিফিক ভাবে আমরা কি সমুদ্রকেই বুঝছি। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক শব্দ। দোকান হচ্ছে না যৌগিক শব্দ, নবীন হচ্ছে না। কুম্ভকর, দেখো, কুম্ভকর এই যে কলসি বা মাটির জিনিসপত্র বানায় যে, তাকে বোঝাচ্ছে। পাশাপাশি কুম্ভ অর্থ মাটির কলস একটা অর্থ মিন করে। তাহলে উৎপত্তিগত অর্থের সাথে যখন ব্যবহারিক অর্থ মিল থাকে, তখন সেটাকে কি বলা হয়? যৌগিক শব্দ। তো এখানে আমাদের যৌগিক শব্দ হচ্ছে কুম্ভকার। হ্যাঁ, 8-এর সঠিক উত্তর দিয়েছো অ্যানি, সঠিক উত্তর হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয়? খুবই সহজ প্রশ্ন সন্ধি থেকে। এখানে 4টা শব্দ দেওয়া আছে, এর মধ্যে 3টা ব্যঞ্জন সন্ধির উদাহরণ আর একটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয়। এখন দেখতে হবে কোনটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয়। যোগ্য, ভাবুক, সম্মান, তত্ত্ব, কোনটা আসলে এখানে আমাদের ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয়? তত্ত্ব ব্যঞ্জন সন্ধি, সম্মান ব্যঞ্জন সন্ধি, যোগ্য ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন শব্দের উদাহরণ নয় কোনটি? ভাবুক। ভাবুক কি আমার এখানে স্বর সন্ধি। 10 নম্বর প্রশ্নে যাব আমরা। ডিভিলাগ এর অর্থ কি? ইঙ্গিত দেওয়া, ছাড়াইয়া দেওয়া, অল্প পরিমাণ প্রকাশ করা। পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে, বি ইউনিটেও আসে, সি ইউনিটে আসে। পারিভাষিক শব্দ আমাদেরকে পড়তে হবে। তো এটার অর্থ হচ্ছে প্রকাশ করা। প্রকাশ করা। 9-এর সঠিক উত্তর দিয়েছো মহু, সঠিক উত্তর দিয়েছো। 10 নম্বর আমরা দেখলাম। এখন আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুইটা। 11 নম্বর প্রশ্নে কিন্তু দুইটা উত্তর আছে, খুবই আমাদের জানাশোনাই একটা প্রশ্ন।
আমরা একটু দেখবো চপল এর বিপরীতার্থক শব্দ কোনটি। চপলের বিপরীতার্থক শব্দ কি স্তব্ধ, নাকি রাশভারী, নাকি ঠান্ডা, নাকি গম্ভীর? এখানে কিন্তু দুইটা সঠিক উত্তর হইতে পারে, রাশভারীও হইতে পারে, গম্ভীর হইতে পারে। আমাদের পরীক্ষায় এমন প্রশ্ন থাকতে পারে যেখানে আসলে একাধিক সঠিক উত্তর থাকবে। তো একাধিক থাকলে আমাদের করণীয় তো যে কোনো একটা আমরা দাগাইলেই হচ্ছে, যেহেতু একাধিক সঠিক উত্তর আছে। ওকে। হ্যাঁ, 10-এর উত্তর করেছো মহু, উত্তর করেছো অ্যানি, সঞ্জিদা, অনেকেই 10-এর সঠিক উত্তর করেছো। 11-এর উত্তর দুইটা হবে, রাশভারীও হবে, গম্ভীর হবে। 11 বি উত্তর করেছো সঞ্জিদা, সঠিক উত্তর হয়েছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। নিচের কোন কবিতা অংশটি শুদ্ধ? এখানে শুদ্ধ কবিতা অংশ কোনটি সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো একরাশ নদী তীরে যাহা লয়ে লয়ে সিনু ভুলে, নাকি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিত্র গৃহহারা যত পথিকের, নাকি ক ও খ, নাকি মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অগ্র বিরোচন? শুদ্ধ কবিতার চরণ আসলে কোনটা ছিল? সানজিদা উত্তর করেছে 12 ডি। হ্যাঁ, সঠিক উত্তর। 12-র সঠিক উত্তর কোনটা হবে? 12-র সঠিক উত্তর হবে হচ্ছে ডি। তো এই ছিল আমাদের প্রথম এমসিকিউ সলভ। এখন আমরা রিটার্ন প্রশ্নটা একটু দেখব। রিটার্ন প্রশ্ন তোমরা উত্তর করো তো দেখি কে কি উত্তর করতে পারছো। আমাদের প্রথম প্রশ্নে যেটা বলা হয়েছে, প্রথম প্রশ্নে বলা হয়েছে তিনি আরোগ্য হয়েছেন, এটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। বাক্য শুদ্ধটা আমরা একাডেমিকে যেটা পড়ে এসেছি অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, সেখান থেকে আমাদের বেসিক্যালি প্রশ্নটা হবে। তো আমরা কি আরোগ্য হয়েছেন বলবো না, কি বলবো? তিনি আরোগ্য লাভ করেছেন। তিনি আরোগ্য কি করেছেন? তিনি আরোগ্য লাভ করেছেন। আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহান। নিঃসন্দেহান হবে না কি হবে? উত্তর করো। রিটার্নের উত্তর করো। রিটার্ন একটু টুকটাক আমাদের উত্তর করা উচিত, কারণ আমাদের রিটার্নটাই পারার। আমাদের কিন্তু ঢাবির পরীক্ষা দিতে গেলে সব সাবজেক্টেই ভালোভাবে পাস করতে হবে, রিটার্ন এমসিকিউ দুই অংশেই পাস করতে হবে। কারণ তোমরা যারা রিটার্ন লিখতেছো না, রিটার্ন না লিখলে তো রিটার্ন অংশে ভালো হবে না। রিটার্ন অংশেও তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। নিঃসন্দেহান হবে না, কি হবে? নিঃসন্দেহ হবে। নিঃসন্দেহ হবে। দরিদ্র আমাদের দেশের একটি অভিশাপ, দরিদ্র না দারিদ্র হবে, দারিদ্র। দারিদ্র হবে, পাশাপাশি অভিশাপ বানানে ভুল আছে। অভিশাপ। আমি সন্তোষ হলাম না, আমি কি হলাম? সন্তুষ্ট হলাম, আমি সন্তুষ্ট হলাম। আমাদের সি ইউনিটের রিটার্ন খুব বেশি কঠিন আসে না, খুব বেশি কঠিন না। আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে পারবো। তোমরা যারা বি থেকে সিতে পরীক্ষা দিবা তোমরা এগুলো দেখে রাখতে পারো। তিনি আরোগ্য লাভ করেছেন, রাকিব সঠিক উত্তর দিয়েছো। গুড। এখন আমরা এটা দেখি। এটা হচ্ছে অনুবাদ। রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস, এখানের উত্তর কি হবে? হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছো মোহু, সন্তুষ্ট হলাম। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো। এখন আমাদের অনুবাদ আসবে। আমাদের অনুবাদ অনেকেই দেখলাম উত্তর করতে পারো নাই। অনুবাদ আমাদের একটু উত্তর করতে শিখতে হবে, অনুবাদ উত্তর না করলে হবে না। প্রথমটার উত্তর কি হবে? নিজের নিজের কান কেটে কি করা? নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গন করা। লিখে দিই। নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গন করা। ওয়ান সিঙ্গেল বম্ব উইভড দ্য বিউটিফুল টাউন হিরোশিমা অ্যান্ড অ্যানাদার নাগাসাকি। কি হয়েছিল? একটি মাত্র বোমা, একটি মাত্র বোমা কি করেছিল? একটি মাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে কি করেছিল? ধ্বংস করেছিল। কি করেছিল? ধ্বংস করেছিল। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এই প্রবাদ থেকে আমাদের দু একটা প্রশ্ন আসে, অনেক সময় প্রবাদ থেকে প্রশ্ন আসতে পারে। কি হবে? চোরে চোরে মাসতুতো ভাই। চোরে চোরে মাসতুতো ভাই। দা ক্লথ ইজ কালার ফাস্ট, কি হবে? কাপড়টির রং পাকা। এটা দেখলাম অনেকেই পারো নাই। কাপড়টির রং পাকা।
কাপড়টির রং ফাঁকা। তো এই ছিল আমাদের রিটেনের সমাধান। আমরা পরবর্তী এমসিকিউ সলভে যাব। এটার এমসিকিউ এর উত্তর করতে হবে। দেখো, আমাদের ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসে বি ইউনিটে, খুব বেশি আসে। পাশাপাশি ধ্বনি পরিবর্তন থেকেও দুই একটা প্রশ্ন আসে। ধ্বনি পরিবর্তনের এই প্রশ্নটা আমাদের অনেকেরই পারা উচিত। হ্যাঁ, দুই, আমি সন্তুষ্ট হলাম ঝাঁকের। আমার বাংলা কিবোর্ড নেই, এই জন্য বাংলাতে লিখতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আসো। ফাল্গুন থেকে ফাগুন এর উদাহরণ কোনটি? এটা কি? আমরা যখন ধ্বনি পরিবর্তন পড়েছিলাম, একটা ছিল যে অন্তর্হতি মানে কি, মাঝের বর্ণ লোপ পাওয়া। মাঝের বর্ণ লোপ পাওয়া। মাঝের বর্ণ কিভাবে লোপ পাচ্ছে? আমরা যখন এই যে এখানে গ বাদ পড়েছে, আমরা যখন ফাল্গুন লিখছিলাম, ফাল্গুন লিখছিলাম, এই লয়ের সাথে গয়ের সাথে কি ছিল, ল ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমরা পরিবর্তন করে ফাগুন লিখতেছি, তখন কি হচ্ছে, অন্তর্হতি হচ্ছে, অর্থাৎ মাঝের বর্ণ লোপ পাচ্ছে। এটাকে কি বলা হয়? অন্তর্হতি। অন্তর্হতি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। আর ব্যঞ্জন যদি তো আমরা জানি, মনে করো চাচা, চাচা থেকে কি হয়ে যাচ্ছে, চা। দিদি থেকে কি, দি হয়ে যাচ্ছে। আর ব্যঞ্জন বিকৃতি, ধোপা থেকে ধোবা হয়ে যাচ্ছে, কপাট থেকে কবাড হয়ে যাচ্ছে, এটা বিকৃত হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? এখানে তিনটা শব্দ আছে, যে তিনটা নিত্য স্ত্রীবাচক শব্দ। আর একটা শব্দ আছে যেটা নিত্য স্ত্রীবাচক শব্দ না। জিনাত, মহু, রাকিব উত্তর করেছো। এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে। এখন দুই নম্বর প্রশ্ন দেখি আমরা। দেখো, নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? এই নয়টা অনেকেই খেয়াল করে না, একটা অপশানে পেলে দিয়ে দেয়। নয়টা একটু খেয়াল করতে হবে। সতীন কি স্ত্রীবাচক শব্দ? এটা উত্তর হচ্ছে না। সৎমাও নিত্য স্ত্রীবাচক শব্দ। দায়ও নিত্য স্ত্রীবাচক শব্দ। কিন্তু এই রজকি শব্দটা কি, নিত্য স্ত্রীবাচক শব্দ নয়। এটা কি, নিত্য স্ত্রীবাচক শব্দ নয়। সানজেদা দুইয়ের সঠিক উত্তর দিয়েছে, গুড। আমাদের কিন্তু সামনে বাংলার একটা ক্লাস আছে, যে ক্লাসটা বেসিক্যালি বি ইউনিটের জন্য হবে। একটা না, দুইটা ক্লাস আছে, যার মধ্যে একটা যাবে সাবজেক্ট ফাইনাল, আর একটা পেপার ফাইনাল। পেপার ফাইনালে আমরা অনেক ডিপলি প্রশ্ন সমাধান করব। খুবই নতুন নতুন প্রশ্ন। ওই ক্লাসটাতে তোমরা অবশ্যই থাকবা, বি ইউনিটের যারা আছো। ক্লাসের প্রশ্নগুলো দেখবা টোটালি আনকমন থাকবে। কোনো প্রশ্নই তোমার আসলে প্র্যাকটিসের ভিতরে থাকবে না। বাংলা প্রথম পত্র থেকে খুব ডিপলি প্রশ্ন থাকবে। ওই ক্লাসটা করে নিজের প্রস্তুতি যাচাই করবা তোমরা, যে আসলে কত ডিপলি গিয়ে পড়েছো বা কত ডিপলি তুমি উত্তর করতে পারো। সবাইকে আগাম জানিয়ে রাখলাম। তিন নাম্বার প্রশ্নে যাব আমরা। কারক থেকে প্রশ্ন আসে। বি ইউনিটে কিন্তু কারক থেকে প্রশ্ন আসে না, কিন্তু সিতে প্রশ্ন আসে। সিতে বেসিক্যালি দুইবার পরীক্ষা হয়েছে এবার। প্রথম একবার পরীক্ষা হলো, পরবর্তীতে আবার রিটেক কিন্তু এক্সাম হয়েছে। তো পরবর্তী এক্সামটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু ব্যাকরণ থেকেই প্রশ্ন বেসিক্যালি আসছে। সেই মধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। পাঠশালা পলায়ন বলতে আমরা কি বুঝি? পাঠশালা থেকে পলায়ন। পাঠশালা থেকে পলায়ন। তো কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, অর্থাৎ হইতে থেকে এই যে বিষয়গুলো আছে, এগুলো থাকলে আমার সব সময় কি হয়, কোন কারক হয়? সব সময়। হ্যাঁ, উত্তর দিয়েছে তিনজন ওইটা অপাদান কারক হবে। কোন কারক হবে? অপাদান কারক হবে, গুড। বিশেষণ পদ কোনটি? বিশেষণ কোনটি? ব্যাকরণ, নাকি গো, নাকি ঔদার্য, নাকি পার্থিব? দেখো, বিশেষণ হইতে গেলে দেখতে হবে যে ওই পদটার পরে আরেকটা বিশেষ্য আমি বসাইতে পারতেছি কিনা। ওই পদটার পরে যদি আরেকটা বিশেষ্য বসাইতে পারি, তাহলে কি হয়ে যাবে, পদটা বিশেষণ হয়। যেমন পার্থিব, এই শব্দের পরে কিন্তু আমরা অনেকটা বিশেষণ বিশেষ্য বসাইতে পারি। যেমন আমরা বললাম পার্থিব বিষয় বা পার্থিব সম্পত্তি। যে কোনো একটা বিশেষ্য বসায় দেখবা যে আসলে বসাইলে মিনিংফুল হয় কিনা। যদি হয়, তাহলে ওইটা কি হয়ে যাবে, বিশেষণ হয়ে যাবে। চারের অনেকেই সি উত্তর দিয়েছো। সি উত্তর হবে না, চারের উত্তর হবে ডি, পার্থিব বিষয়। বিশেষণ কোনটা হবে? ডি হবে, ডি হবে, পার্থিব হবে। পার্থিব হবে। চারের অনেকেই সি উত্তর দিয়েছো। হ্যাঁ, রাকিব সঠিক উত্তর দিয়েছে, চারের ডি, গুড। পরবর্তী প্রশ্ন, কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ নয়? রূঢ়ি শব্দের উদাহরণ নয় বলেছে, নয়। দেখো, আমরা কিন্তু আগেই বলেছি রূঢ়ি শব্দ কি, যেটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা। যেমন প্রবীণ, এই প্রবীণ আমরা যখন ক্রিয়াদি সমাস পড়েছিলাম, প্র শব্দের অর্থ আমরা কিন্তু সবসময় পড়েছি যে প্র শব্দের অর্থ কি, প্রকৃষ্ট। প্রকৃষ্ট মানে কি, উত্তম বা খুবই ভালো এমন কিছু। এখন প্রবীণ তাহলে কি,
প্রকৃষ্ট বিন, প্রকৃষ্ট বিন মানে কি? প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু প্রবীণ বলতে আমরা কি তাই বুঝি? তা কিন্তু বুঝি না, আমরা কি বুঝি? বয়স্ক কোনো ব্যক্তি। তাহলে এটা আমার রূঢ়ি শব্দ। তা ঠিক আছে। সন্দেশ এই শব্দটা ভাঙলে কি আসে? সমযোগ দেশ। সম কি? সংবাদ, যে কোনো দেশের কি সংবাদ বোঝায়। তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হচ্ছে না, কারণ কি সন্দেশ বলতে আমরা মিষ্টান্ন হিসেবে ব্যবহার করি। পাঞ্জাবি, পাঞ্জাবি শব্দটার মূল কি? পাঞ্জাব। পাঞ্জাব যোগ ই, পাঞ্জাব যোগ ই বলতে আমরা কি বুঝি? পাঞ্জাবের অধিবাসী। কিন্তু পাঞ্জাবি বলতে কি আসলে আমরা পাঞ্জাবের অধিবাসী বুঝি? বুঝি না, কি বুঝি? এক ধরনের পোশাক। তাহলে এটাও রূঢ়ি শব্দ। তো জলধি, এই শব্দটা আমরা দেখেছি, জলধি কি? জল ধারণ করে যে, এটা আমার কি? যোগ রূঢ় শব্দ। তাহলে পাঁচের গ। অনেকেই পাঁচের উত্তর দিয়েছো। পাঁচের ডি হবে না, পাঁচের সি হবে। আমর বিন আস। ওয়ালাইকুম আসসালাম। নিচের কোনটিতে উপসর্গটি অপ্রধান অর্থে প্রযুক্ত হয়েছে? অপ্রধান, এই প্রশ্ন অনেকেই প্র্যাকটিসের অভাবে হঠাৎ করে উত্তর করতে পারো না। প্রশ্নটা দেখলে মনে হয় ইস কত কঠিন প্রশ্ন এসেছে। তো অপশন গুলো একটু ভাবার চিন্তা করবা। দেখো, উপকার দ্বারা কি অপ্রধান কোনো কিছু বোঝায় আমরা? উপকার দ্বারা অপ্রধান কোনো কিছু না, এটা আমরা ভালো কোনো কিছু বোঝাচ্ছি বা আতি সাহায্য কোনো কিছু বোঝাচ্ছি। আর ওর নাম উপকূল। উপকূল মানে কুলের সমীপে, কুলের সমীপে বা নিকটে, কুলের নিকটে যেটা সেটা কি? উপকূল। তাহলে এটা দ্বারাও অপ্রধান কিছু বোঝাচ্ছে না। আরো একটা অপশনে উপকার এসেছে, উপকার হচ্ছে না। আমার সহজ, আমার উত্তর কোনটা? হচ্ছে উপভাষা। কারণ উপভাষা বলতে কি, যে ভাষাটা আঞ্চলিক, যে ভাষা বিভিন্ন অঞ্চলের ভিত্তিক যে ভাষা সেটাকে উপভাষা বলে। আর এই ভাষা কি? অপ্রধান ভাষা। না, ছয়ের উত্তর কি হবে? সি নাম্বার। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, সানজিদা, রিফা, জিনাত সঠিক উত্তর দিয়েছো। 7 নম্বর প্রশ্ন যায়, শরতের পরে আসে বসন্ত, এখানে পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করে? শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে কি বেশ সময় লাগতেছে? তাহলে এটা কি কোনোটিই নয়? বা অল্প বিরতি, অল্প বিরতি না, এখানে একটু বেশ সময় লাগছে। এটা বিরতি না, এটা কি? দীর্ঘ বিরতি। এটা কি? দীর্ঘ বিরতি, কারণ শরতের পরে বসন্ত আসছে, বেশ সময় অতিবাহিত হচ্ছে আমাদের, জন্য আমাদের এটা দীর্ঘ বিরতি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। সোনার তরী কবিতায় কবির অমরত্ব লাভের নিশ্চয়তা প্রকাশিত হয়েছে কোন শব্দের মাধ্যমে? কবির নিশ্চয়তা, কিসের নিশ্চয়তা? অমরত্ব লাভের নিশ্চয়তা। ছোট ক্ষেত, ছোট ক্ষেত বলতে মানুষের জীবন পরিধি, বাঁকা জল, মানুষের যে জীবনের বিভিন্ন বাধা বিপত্তি, বর্ষা, একটা স্বাভাবিক অনুসর্গ হিসেবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ইঙ্গিত করে। কিন্তু তরু ছায়া মৌসুমী আঁখা দ্বারা কি হয়েছে? মানুষের অমরত্ব লাভের যে অনিশ্চয়তা সেটা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, 8-এর সি উত্তর দিয়েছো মুহু, সঠিক উত্তর দিয়েছো সঞ্জিতা, সঠিক উত্তর দিয়েছো। 9 নম্বর প্রশ্নে যাবো আমরা। স্বর্গীয় মুখোপাধ্যায়ের ঔদার্যের নমুনা কোনটি? স্বর্গীয় মুখোপাধ্যায়ের বিষয় কখন আসছিল? যে বিলাসী আর মৃত্যুঞ্জয় যখন বিয়ে করছে নিচুজাত নিয়ে আমরা খুবই করতেছি, কিন্তু স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ যে কাশীতে গিয়ে অপকর্মে লিপ্ত ছিল, কিন্তু তার বেলায় সমাজ কোনো কথা বলছে না। কারণ কি? সে কি করতেছে? এখন আমরা অপশন গুলো দেখবো। কারণ কি? ব্রাহ্মণকে কাঁসার থালা উপহার দেওয়া, নাকি বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করা, 2000 টাকা দান করা, নাকি ফলাহারের আয়োজন করা, নাকি চারখানা গ্রামের ব্রাহ্মণকে শতদক্ষিণা প্রদান। দেখি 9-এর উত্তর কি হচ্ছে। 9-এর উত্তর করো তোমরা। অনেকেই 8-এর সঠিক উত্তর করেছো। 9-এর উত্তর কি হবে? 9-এর উত্তর কি হবে? হম, অনেকে রাকিব উত্তর করেছো, জিনাত, শাহিদ, তাওহিদ, অনেকেই সঠিক উত্তর করেছো। এটা সঠিক উত্তর করো। এটা একটু যদি তুমি ডিপলি না পড়ো, এটা কিন্তু অনেকে উত্তর করতে পারবো না। 9-এর বি উত্তর করেছো শাহিদ, সায়েদ। 9-এর বি হবে না, এটা কি হবে? ফলাহারের আয়োজন করা হবে। ফলাহারের আয়োজন। ফলাহার। 2000 টাকা তো দান করে না, দান করে কত টাকা? 200 টাকা। তোমরা যারা 2000 টাকা উত্তর করেছো, 9-এর বি, 2000 টাকা তো দেয় না ভাই, দেয় কত টাকা? 200 টাকা দান করে। তাহলে কি 2000 হবে? 2000 হবে না। ওখানে টাকার পরিমাণ তো ভুল দেওয়া আছে, টাকার পরিমাণ ভুল দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই। তুলসী তলায় প্রদীপ জ্বলে বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? বাচ্চা থেকে প্রশ্ন আসতে পারে। এখানে কি কর্তৃবাচ্য, নাকি কর্মবাচ্য, নাকি ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য? কর্তৃকর্মবাচ্য কোনটা? যে বাক্যের কি কর্তা থাকে না, কিন্তু কর্মই কি কর্তার মতো আলোচনা আচরণ করে, কর্তা থাকে না।
কিন্তু কর্ম কি করে? কর্তার মতো আচরণ। তুলসী তলায় প্রদীপ জ্বলছে, প্রদীপ কি নিজে নিজে জ্বলতে পারে? প্রদীপ তো কেউ না কেউ জ্বালাইতে হবে। কিন্তু এখানে মনে হচ্ছে কি প্রদীপটাই কর্তা হয়ে নিজে নিজে জ্বলতেছে। তো এই যে শব্দগুলো, এগুলো আমাদের কি হবে? কর্মকর্তৃ বাচ্চা। তোমরা যদি একবার এগুলো একটু পড়ে থাকো, এগুলো উত্তর করতে পারবা। সি ইউনিটে যারা আছো, তোমাদের কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন আসবেই, ব্যাকরণ কিন্তু ভালো করে পড়তে হবে। কর্মবাচ্য বলেছ, বলেছ, বিন, বর্ষা বলেছ, খ, না, খ হবে না, উত্তর হবে 4 নম্বর, কর্মকর্তৃবাচ্য। 11 নম্বর প্রশ্ন, ভালো ভালো করেই ওর মাথাটা খেলে বাক্যে ভালো ভালো কোন ধরনের দ্বিরুক্ত শব্দ? তোমরা যারা নবম দশম শ্রেণীর নতুন বাংলা বই পড়ো নাই, তারা কিন্তু এই প্রশ্নটা পারবা না, কারণ নতুন বাংলা বইয়ে কিন্তু দ্বিরুক্ত শব্দের নতুন প্রকারভেদ গুলো দেওয়া আছে। তো এটা কি অনুকার দ্বিরুক্তি বা দ্বিরুক্ত, নাকি বিভক্তি যুক্ত, নাকি ধন্যাত্মক, নাকি পুনরাবৃত্ত? এখানে কোনো বিভক্তি কিন্তু আসলে যুক্ত হয় নাই। ভালো ভালোই একটা শব্দ, এখানে কি হয় নাই? কোনো বিভক্তি যুক্ত হয় নাই। তো আমাদের নতুন বাংলা ব্যাকরণ বইয়ে দ্বিরুক্তি শব্দের একটা ভাগ আছে, সেটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্ব খুব সহজ একটা সংজ্ঞা দিয়ে রাখছে তারা। তারা কি বলছে? যদি একই শব্দ, একই শব্দ যদি দুইবার ব্যবহৃত হয়, একই শব্দ দুইবার, একই শব্দ দুইবার ব্যবহৃত হলেই কি পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন পুনরাবৃত্ত দ্বিত্ব আবার দুই ভাবে বলেছে, একটা বিভক্তি যুক্ত, একটা বিভক্তি ছাড়া। তো এখানে কি হয়েছে? এখানে বিভক্তি ছাড়া। এই তো মহু সঠিক উত্তর দিয়েছো, জিনাত ফাতিমা সঠিক উত্তর দিয়েছে। 11-র কি হবে? কি হবে? পুনরাবৃত্ত দ্বিরুক্ত শব্দ। পরবর্তী প্রশ্নে যাবো আমরা। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভিরাইল শব্দের অর্থ কি? এটা কি পুরুষোচিত, নাকি কাপুরুষোচিত, নাকি কৃপণ, নাকি উদ্ধত? উত্তর করো। মাহমুদ হাসান কমেন্ট করেছেন। মাহমুদ ভাই, আসিফ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেকদিন আপনার সাথে দেখা হয় না ভাই, একদিন চলে আসেন। এটার উত্তর কোনটা হবে? পারিভাষিক শব্দ থেকে আমাদের প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। সানজিদা উত্তর করেছে গুড, এ উত্তর করছে। মানে আমাদের সঠিক উত্তর কি হবে? এই হবে, পুরুষোচিতই হবে। আমরা এখন রিটেন অংশে চলে যাব। রিটেন অংশে দেখি উত্তর করো তো। রিটেন অংশে একটু উত্তর করো। রিটেন অংশে কি হবে? লাল আলু খুব সুস্বাদু। লাল আলু কি হবে? লাল আলু হবে আসলে। লাল আলু কিন্তু একসাথে হয়ে গেছে। ষড়ঋতুর সমাহার, ষড়ঋতুর বলতে তো 6 ঋতুর সমাহার। ষড়ঋতু বলতে কি? ষড়ঋতু বলতেই 6 ঋতুর সমাহার। তো এখানে আবার আলাদা করে কি করার দরকার নেই। এখানে আবার আলাদা করে কি করার দরকার নেই, সমাহার যুক্ত করার দরকার নেই। এটা ভুল। শ্মশানে বানান কি হবে? এই যে শব্দের প্রথমে যে মফুলা থাকলে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, ওই মফুলা কি অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত থাকে। এ কাজে সার্থকতা লাভ করিতে চাইলে আরো মনোযোগ করে। সার্থকতা বানান ভুল। সার্থকতা বানান ভুল, পাশাপাশি মনোযোগ বানান ভুল আছে। মনোযোগ বানান ভুল আছে। মনোযোগ করিতে হইবে না, কি করতে হবে? মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। রিটার্নে আসি, পরে রিটার্নে আসি। তোমরা অনেকেই এমসিকিউ সঠিক উত্তর করো, রিটার্ন লেখাটা একটু টাফ। তোমরা তাও চেষ্টা করো উত্তর করার। দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ সেইং দিস? তাহলে এটার অনুবাদ কি হচ্ছে? এটার অনুবাদ কি হচ্ছে? কেউ কি উত্তর করছো? এর অনুবাদ কি হচ্ছে? এই কথা বলে কি কোনো লাভ আছে? এই কথা বলে কি কোনো লাভ আছে? এই কথা বলে কি কোনো লাভ আছে? পরবর্তী প্রশ্নে যাব আমরা। হিজ মাউন্টমেন্টাল ফেলুয়ার ইভেন টুডে। তোমরা অনেকে উত্তর করতেছো না রিটার্নে। রিটার্নের উত্তর করতে পারা উচিত, কারণ ঢাবিতে কিন্তু তোমার সব অংশেই পাস করতে হবে। তুমি রিটার্নে খারাপ করলে কিন্তু চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা কি হবে? তার পর্বত প্রমাণ ব্যর্থতা। তার পর্বত পর্বত প্রমাণ ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। আজও তাকে কি করে? তাড়িয়ে বেড়ায়। হি হবে না, এখানে আমাদের ছিল কোনটা?
কি না, প্রশ্নটা কিন্তু দা ছিল, এখানে একটু লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। দা ওয়ার্কার্স হ্যাভ কল্ড অফ দিয়ে স্ট্রাইক কি হচ্ছে? শ্রমিকেরা ধর্মঘট, শ্রমিকেরা ধর্মঘট কি করেছে? প্রত্যাহার করেছে, প্রত্যাহার করেছে। হুম। হি আস্কড মি টু ডু ইট, কি হয়েছে? তিনি আমাকে একটি কি করেছিলেন? তিনি আমাকে একটি করতে বলেছিলেন। তিনি আমাকে একটি করতে বলেছিলেন, তিনি আমাকে একটি করতে বলেছিলেন। খুবই সহজ সহজ রিটার্ন ছিল, তাও তোমরা অনেকেই আসলে উত্তর করতে পারো নাই। পরীক্ষা যারা দিয়েছো ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর করতে পারো নাই। ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে যাই, সর্বশেষ এমসিকিউ। জিন্দাবাদ কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ, এটা থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। কোন ভাষার শব্দ, এই টাইপ প্রশ্ন আমাদের থাকবে। তো আমাদের সমসাময়িক বিভিন্ন শব্দ যেগুলো আলোচিত আছে সেগুলো থাকবে। এই প্রশ্নটা দিয়েছিলাম আমরা, পরীক্ষাও কিন্তু ইতোমধ্যে তোমাদের প্র্যাকটিস করিয়েছি। সেই প্রশ্নই দিয়েছিলাম আবার। এখানে কি জিন্দাবাদ কি ফার্সি, নাকি উর্দু, নাকি সংস্কৃত, নাকি হিন্দি? কোন শব্দ এটা? এটা কি উর্দু হবে, নাকি সংস্কৃত হবে, নাকি হিন্দি হবে, নাকি ফার্সি? এটা কি হবে? ফার্সি। দেখো, বি ইউনিটের যে শব্দ থেকে প্রশ্ন আসে যে কোন ভাষার শব্দ, এই শব্দগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টেক্সট বুকে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। কিন্তু সি ইউনিটের ক্ষেত্রে আবার টেক্সট বুক থাকে না, সি ইউনিট একটু ডিপলি পড়তে হবে আমাদেরকে এই অংশগুলো। সঞ্জিতা সঠিক উত্তর দিয়েছে একে। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, বাক্যটির সরল রূপ কি? বাক্যান্তর আমাদের একাডেমিকের টপিক। একাডেমিকের কোনো টপিক আমাদের ভালোভাবে না শিখে পরীক্ষা হলে যাওয়া যাবে না। বিশেষ করে বানান, উচ্চারণ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, সমাস, উপসর্গ, বাক্যান্তর, এগুলো থেকেই তো ম্যাক্সিমাম প্রশ্ন আসে একাডেমিকের সিলেবাস থেকেই। তো কি বলেছে? যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। তাহলে কি প্রমাণ দিয়ে লিখিও না? তাহলে তো হচ্ছে না এটা। প্রমাণ দিলে তো লিখবই। এখানে কি বলছে? কথা প্রমাণ করো তারপর লিখো, এটা তো সরল হলো না। প্রমাণ দাও তারপর লিখো, এটাও সরল হলো না। কিন্তু আমি যদি এটা দেখি প্রমাণ ছাড়া লিখিও না, এটা কি হচ্ছে? সরল বাক্য হচ্ছে, আর অর্থেরও পরিবর্তন হচ্ছে না। সঞ্জিতা সঠিক উত্তর দিয়েছে। দেখো, বাক্যান্ত শুধু করলে হবে না, আমাদেরকে কি করতে হবে? অর্থ ঠিক রেখে করতে হবে। তুমি যদি বাক্যান্তর করলা কিন্তু অর্থই মনে করো চেঞ্জ করে ফেলেছো, তাহলে কিন্তু লাভ হবে না। অর্থ কিন্তু অপরিবর্তিত রাখতে হবে। অশুদ্ধ শব্দগুচ্ছ আছে, অশুদ্ধ শব্দ আছে কোন শব্দগুচ্ছে? সত্য আর সবিশেষ লক্ষণ ঠিক আছে, একত্র আসার উচ্ছৃঙ্খল ঠিক আছে, অভূতপূর্ব দুষ্প্রাপ্য দুর্নিবার ঠিক আছে। আইরে, খুবই কমন একটা বানান, খুবই কমন বানান। শিরোচ্ছেদ কিন্তু আমরা বারবার আমাদের একাডেমিকে পরীক্ষায় আসতো। কি হবে? চয়ের জায়গায় কি হবে? তালব্যস্য হবে। চয়ের জায়গায় তালব্যস্য হবে, এই বানান কিন্তু আমাদের বারবার পরীক্ষায় আসতো। এটা একাডেমিকে খুবই কমন একটা প্রশ্ন। সানজিদা সঠিক উত্তর করেছে তীরের। 4 নম্বর প্রশ্নে যাই আমরা। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি? শান্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? শান্ত শব্দের বিপরীত শব্দ কি? সসীম, নাকি অসীম, নাকি অশান্ত, নাকি অনন্ত? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর করেছে 3-এর। 4-এর উত্তর কি হবে বলো? 4-এর উত্তর আসলে কোনটা হবে? হুম, 4-এর ডি উত্তর করেছে সঞ্জিতা। হ্যাঁ, শান্ত শব্দের বিপরীত শব্দ কি? অনন্ত। শান্ত শব্দের বিপরীত শব্দ অনন্ত। 5 নম্বর প্রশ্নে যাব আমরা। কোনটিতে উপসর্গ ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে? কি হয়েছে? ভিন্ন অর্থ কোন জায়গায় আছে এখানে? ভিন্ন অর্থ যখন আমাদের এইটাই প্রশ্ন থাকবে, দেখতে হবে যে তিনটাকে সিমিলার মিনিং দিচ্ছে কিনা। আর একটা ভাবে আমরা দেখবো যে তিনটাতেই সিমিলার উপসর্গ ব্যবহার করা হয়েছে কিনা। এখানে আমরা অ দেখতে পাচ্ছি, এখানে অ দেখতে পাচ্ছি, এখানে অ দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাসে আমরা কি দেখছি? বি দেখছি। তাহলে এটা কি? এটা ভিন্ন অর্থ প্রযুক্ত করছে। এটা কোন অর্থ প্রযুক্ত করছে? ভিন্ন অর্থ। লাল সালু উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? যদিও সি ইউনিটে গতবার লাল সালু বা সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসে না, তারপর একটা প্রশ্ন দিয়েছি আমরা। গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়বো। বি ইউনিটে যেমন ডিপলি প্রশ্ন থাকে লাল সালু বা সিরাজউদ্দৌলা থেকে, এখানে ডিপলি প্রশ্ন না থাকলেও আমাদের একটু পড়ে যাইতে হবে সহজ সহজ যে তথ্যগুলো আসে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। লাল সালু উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? পক্ষাঘাতে কি সুনুর বাপ, নাকি হাসুনুর মা, নাকি তাহেরের বাপ? কে কষ্ট পাচ্ছিল? খেতানির মা। পক্ষাঘাতে কষ্ট পাচ্ছিল কে? খেতানির মা। পাঁচের অনেকেই সঠিক উত্তর করেছো। 6-এর
ছয়ের উত্তর হচ্ছে কোনটা হবে? খেতা নির্মা হবে। কোনটি ক্রিয়া নয়? নেহারি, দেখে বা প্রত্যক্ষ করে, পাশরি, সুরের টান, অবহেলে, আরেকটা কি? এই যে ছয়ের সঠিক উত্তর করেছো, মহু সঠিক উত্তর করেছো, সঞ্জিতা সঠিক উত্তর করেছো। 7 নাম্বারের উত্তর কি হবে? আসলে এখানে ক্রিয়া কোনটা নয়? ক্রিয়া নয় কোনটা? নেহারি, পাশরি, নাকি হুতাশি, নাকি অবহেলে? হুতাশি কি হা হুতাশ করে যে, তো হুতাশি এখানে কি কোনো ক্রিয়া বোঝাচ্ছে? কোনো ক্রিয়া বোঝাচ্ছে না, কোনো ক্রিয়া বোঝাচ্ছে না, তো এটাই কি হবে? সঠিক উত্তর হবে 7 নম্বরের। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। এটা আমরা মনে করো অনেক সময় আমাদের কোনো বন্ধু বান্ধব যদি বিভিন্ন লেখালেখি ফেসবুকে করে, তখন আমরা তাদেরকে বলি যে কবি কবি ভাব, তাহলে এটা আমরা কি করছি? তাকে কিন্তু একটু উপহাস করে বলতেছি, এই দেখো বড় রাইটার হয়ে গেছে। সাতের কিন্তু ডি হবে না, সাতের কি হবে? সি হবে, সাতের সি হবে মোহন, সাতের সি হবে। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, কবি কবি ভাব, তাহলে এখানে কি উপহাস অর্থে ব্যবহৃত হচ্ছে? আমরা কি করতেছি? তাকে উপহাস করছে, এই যে দেখো কবি হয়ে গেছে। হ্যাঁ, আটের সানজিদা সঠিক উত্তর দিয়েছো। নয়ের উত্তর কি হবে? নয়ের উত্তর কি হবে? প্রতিদান কবিতায়। প্রতিদান কবিতায় কবির উচ্চারণ কিসের বিপরীতে? এই প্রশ্নটা কি থেকে এসেছে? পাঠ পরিচিতি থেকে। পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি থেকে কি হয়েছে? এই প্রশ্নটা এসেছে। পাঠ পরিচিতি অংশে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এটা কি প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীত, নাকি লোভের বিপরীত, নাকি আত্মত্যাগের বিপরীত, নাকি সংকীর্ণতার বিপরীত? আমাদের কিন্তু লেখক পাঠ পরিচিতি সুন্দর করে বলেছেন। তিনি কি চান? প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে একটা সুন্দর সমাজ তিনি বিনির্মাণ করতে চান। রিফাত উত্তর দিয়েছো, মহু উত্তর দিয়েছো, মুস্তাফিজুর উত্তর দিয়েছো, তাহলে কি হবে? প্রথমটা উত্তর হবে। পরবর্তী প্রশ্নে যাবো আমরা, 10 নম্বর। শুদ্ধ উচ্চারণ কোনটি? শুদ্ধ উচ্চারণ দেখতে হবে আমাদের। শুদ্ধ উচ্চারণ, উচ্চারণ কিন্তু আমরা একাডেমিকে পড়েছি, উচ্চারণটা আমাদের ভালো করে পড়তে হবে, কারণ আমাদের এটা একাডেমিকের টপিক। একাডেমিকের টপিকে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না, খুব ভালো করে পড়তে হবে। দেখো, বিশ্রী, এই বিশ্রী বানান হতো, কিন্তু এখানে প্রথমে ঠিক আছে দন্তস্ব নিয়েছে, কিন্তু শ্রীতে তো আবার দন্তস্ব হবে, দন্তস্ব হবে, কিন্তু এখানে কি হয়েছে? তালব্য শ হয়েছে, এই জন্য ভুল। এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে কি? অতঃপর। অতঃপর, একটা প বাদ হয়ে গেছে। অপরাধ না, কি হবে? অপরাধ। অপরাধ, আমরা জানি কি অ যখন কি থাকে? অ যখন কি নেতিবাচক অর্থ দেয়, নেতিবাচক অর্থ দেয়, তখন অ এর উচ্চারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? অ এর উচ্চারণ অপরিবর্তিত থাকে, অ এর উচ্চারণ অ এর মতো হয়, তো এটা অপরাধ হবে না, কি হবে? অপরাধ হবে। 10-এর অনেকেই ক উত্তর দিয়েছে, মুস্তাফিজ ক হবে না, তার উত্তর কি হবে? এটার উত্তর হবে এটা, এই যে সান্নিধ্য। দন্ত স থাকার কারণে কি হয়েছে? তালব্য শ হয়েছে, সান্নিধ্য। সান্নিধ্য, বি উত্তর হবে, এটা উত্তর, বি নাম্বার উত্তর। পরবর্তীতে যাই আমরা, 11 নম্বর প্রশ্নে যাই। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে আহ, রচিয়া লহনা আজ কৃতি। এটা কি? তাহারেই পরে মনে কবিতা থেকে এসেছে। কোন কবিতা? তাহারেই পরে মনে, এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী। এই কবিতায় কে কি বলা হয়? সংলাপধর্মী কবিতা। এখানে কবি আর কবি ভক্তের আলাপ আলোচনা আছে, পাশাপাশি এখানে কি নাটকীয় গুণ সম্পন্ন বলা হয়েছে এই কবিতাকে। নাটকীয় গুণ সম্পন্ন, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। কোন একটা কবিতা দিয়ে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা কোন ছন্দে প্রকাশিত হয়েছে বা রচিত হয়েছে, এগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়। তাহলে রচিয়া লহনাজ গীত, এখানে কি করছে? কবি ভক্ত, কবি ভক্ত কবিকে অনুরোধ করছে। কবি ভক্ত কবিকে অনুরোধ করছে। উপদেশ, নিষেধ, ক্রিয়া, দেখো এখানে ডিরেক্ট অনুরোধ নেই, আমরা জানি কি অনুরোধের সমার্থক শব্দ কি? অনুরোধের সমার্থক শব্দ হচ্ছে উপরোধ। এখানে সঠিক উত্তর হবে ঘ। অনেকেই বলেছে উপদেশ, না উপদেশ হবে না, এটা হবে হচ্ছে উপরোধ। উপদেশ দেয় নাই, রিকোয়েস্ট করছিল, সে উপদেশ দেওয়ার তো কিছু নাই এখানে। সে রিকোয়েস্ট করছিল যে তুমি একটা গান কবিতা লিখো,
এখানে উপদেশ দেয় নাই, সে রিকোয়েস্ট করছিল যে তুমি একটা গান কবিতা লিখো, গান কবিতা লিখতে বলেছিল। সর্বশেষ প্রশ্নে যাবো, এরপর আরেকটা রিটেন আমরা সলভ করব যে কোন শব্দটি ফার্সি, ফার্সি ভাষার শব্দ এখানে কোনটি? মুসাফির না, এখানে আরবি ভাষার শব্দ চাকর, চাকু, তোপদারোগা, তুর্কি যাচ্ছে ওখানে, এটা হচ্ছে না। তকদির আরবিতে চলে যাচ্ছে। তাহলে ফার্সির ক্ষেত্রে আমাদের থাকতেছে কোনটা? পেরেশান। পেরেশান কি? পেরেশান হচ্ছে ফার্সি ভাষার শব্দ। পেরেশান কি হচ্ছে? ফার্সি ভাষার শব্দ। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এবার আমরা রিটেনটা দেখবো। রিটেনে দেখো প্রথমে কি বলা হয়েছে, তাহার দুর্দমনীয় অধ্যবসায়। আচ্ছা, দুর্দমনীয় মানে যা দমন করা যায় না এমন, বা খুব দমন করা কষ্টকর জাতীয় বিষয়। তো অধ্যবসায় কি এমন কিছু? অধ্যবসায় কি তাহার অধ্যবসায়, অধ্যবসায় বানানোর ক্ষেত্রে এই যে অধ্যা হবে না, কি হবে? অধ্যবসায়, অধ্যবসায়। আর এই দুর্দমনীয় কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। দুর্দমনীয় কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহার কি উদ্ধর্ত পূর্ণ হবে না, এই পূর্ণ বাদ হয়ে যাবে, পূর্ণ বাদ হয়ে যাবে। কাইকোবাদ, কাইকোবাদ বানানেই ভুল লিখেছে, কবির নামে বানানে কি করা যাবে না, কবি যা বানান লিখছে তাই লিখতে হবে। কাইকোবাদ নামের বানান ভুল করা যাবে না। কাইকো বাদ। পাশাপাশি মহা শ্মশান, শ্মশান বানান কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম। শ্মশান বানান কি করলাম? আমরা একটু আগে দেখেছি শ্মশান বানানের ক্ষেত্রে কি হয়, এমন হয় শ্মশান বানান, বানানে ভুল করা যাবে না। হে ত্রিনয়নী আমাকে রক্ষা করো, ত্রিনয়নী না, হে ত্রিনয়না আমাকে রক্ষা করো, এটা আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন। হে ত্রিনয়না আমাকে রক্ষা করো। এখন আমরা সর্বশেষ রিটেনে যাব। ফায়ার দা বার্ড স্লিপিং, তাহলে কি? এটা কি জিজ্ঞাসা করেছে এখানে? ডিরেক্ট জিজ্ঞাসা করেছে কি পাখিরা কি কিচিরমিচির করছে? পাখিরা কি কিচিরমিচির করছে? পাখিরা কি? এটা অনেকেই দেখলাম উত্তর করেছে মোটামুটি, কিচিরমিচির করছে, কিচিরমিচির করছে। এখন দেখো জিজ্ঞাসার চিহ্ন কিন্তু দেওয়া আছে, তুমি কিন্তু জিজ্ঞাসার চিহ্ন থাকলে তোমাকে কি করতে হবে? এই জিজ্ঞাসার চিহ্ন কিন্তু তোমাকে দিতে হবে, জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। এখন তুমি যদি জিজ্ঞাসার চিহ্ন না দাও তাহলে কিন্তু ভুল হবে। জিজ্ঞাসার চিহ্ন না দিলে কি হবে? ভুল হবে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ, কি করছে সে? আত্মহত্যা করেছে। সে কি করেছে? সে আত্মহত্যা করেছে। সে কি করেছে? আত্মহত্যা করেছে। পরবর্তী প্রশ্ন কি? হি কেম অফ উইথ ফ্লাইং কালার, সে কি করেছিল? সে কি সাফল্য অর্জন করেছিল? এটা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তিনি কি করেছিলেন? গৌরবময় সাফল্য অর্জন করেছিলেন। গৌরবময় সাফল্য, গৌরবময় সাফল্য, এগুলো কিন্তু আমাদের পড়া জিনিস, এগুলো আমাদের খুবই বারবার পড়া জিনিস। সে ডেলিভার্ড এ টক অন দা সোসাইটি, সে কি করতেছিল? সমাজ যে সম্পর্কে, বা সে একটা বক্তব্য পেশ করতেছিল বা ভাষণ পেশ করছিল সমাজ সম্পর্কে। তো এই ছিল আমাদের বেশ কিছু প্রশ্ন। এর বাইরেও আমরা তোমাদের অনেক পরীক্ষা নিয়েছি, তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবা। আগে যে পরীক্ষাগুলো তোমাদের হয়েছে বা ক্লাসের স্লাইডে আমরা যে জিনিসগুলো পড়াইতাম, বিশেষ করে ক্লাসের স্লাইড যেগুলো আমরা পড়িয়েছি, স্লাইডের সাথে কিন্তু আমরা অনেক ইনফরমেশন দিয়েছি। ওই ইনফরমেশনগুলো যদি তুমি একটু রিভিশন দিতে পারো তাহলে ভালো হবে। আর আমাদের যারা পরীক্ষা, আমাদের স্টুডেন্টস, তোমরা জানো যে আমাদের পরীক্ষাগুলো রিটেক দেওয়া যায়। তোমরা যারা পরীক্ষা একবার দিয়েছো আবার রিটেক দাও, রিটেক দিলে তোমার প্রস্তুতিটা আরো সুন্দর হবে। আর যারা ডি ইউনিটে আছো তোমাদের জন্য আমাদের আরো বেশ কিছু ক্লাস হবে। যেহেতু বি ইউনিটের পরীক্ষা আরো বেশ দেরি আছে, আমরা ফুল সিলেবাসের ক্লাসও কিন্তু অলরেডি নিয়েছি। এর পাশাপাশি শর্ট সিলেবাসের এখনো 3টার মতো ক্লাস হবে, যেখানে আমরা প্রায় 300টার মতো এমসিকিউ সলভ করবো, ইউনিক ইউনিক এমসিকিউ সলভ করব। তো ক্লাসটা 2-3 দিনের মধ্যেই হবে, বা 2-3 দিন পরেও হতে পারে, টাইম জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের সবাইকে অগ্রিম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে। আর সি ইউনিটের পরীক্ষার্থী যারা আছে তোমরা শেষ সময়ে খুব ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো করবা। আসসালামু আলাইকুম।